সকলেই আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমরা লাস্ট উইক তো একটু অফ দিয়েছিলাম, কোনো একটা কারণে ক্লাস নেওয়া হয় নাই। তো আজকে আমরা আবার ক্লাস স্টার্ট করেছি। আশা করি সকলেই উপস্থিত আছেন আমাদের আজকের ক্লাসে, যারা আমাদের লাস্ট কয়েকটা ক্লাস থেকে করছেন। আজকের টপিক হচ্ছে আমাদের উৎপাদন ব্যয় হিসাব, কস্ট অ্যাকাউন্টিং। খুব একটা ইম্পর্টেন্ট লেকচার। এখান থেকে ম্যাথ থিওরি দুটোই আমরা সবসময় পেয়ে আসি। সো এক্সামের খুব বেশি একটা দিনও নাই আর অল্প। তো আজকে অফলাইন ক্লাসে গিয়ে দেখলাম যে মোর দেন স্টুডেন্ট বলছিল যে 29 দিনের মতো সময় আছে। তো এই সময়ের ভিতরে এই সময়ের আগে কার কতটুকু প্রাপ্তি নিজেরাও জানে না। কোচিং শুরু হয়ে গেছে, দেখতে দেখতেই লেকচারও শেষ হয়ে গেছে, প্লাস টাইমও শেষ হয়ে গেছে। সো এখন হয়তো বার অল্প কিছুদিন সময় আছে। তো এই অল্প সময়ের ভিতরে আসলে প্রিপারেশনটা নেওয়াটা তেমন খুব বেশি এটা যে কঠিন তা না, কারণ যারা মোটামুটি পড়াশোনার সাথে ছিলেন আপনাদের টাইমটা এখন রিভিশন করবেন আর কি। সো আর বেশি করে মডেল টেস্ট দেবেন, ঠিক আছে? বেশি করে মডেল টেস্ট দেবেন। মডেল টেস্টটা খুবই ইম্পর্টেন্ট এই মোমেন্টে। যারা অলরেডি 60-70% সিলেবাস কভার করেছেন, আপনারা হচ্ছে সাজেশন বা মডেল টেস্ট এই জায়গাটাতে বেশি ফোকাস করবেন। মানে এই সময় এখন আর টেক ডাউন করে পড়ার তেমন কিছু নাই, মানে পড় থাকলেও আর হচ্ছে আপনি শেষ করতে পারবেন না। দ্য থিঙ্ক ইজ 1-1.5 ঘন্টার এক্সাম তো। সো যা জানেন, যেহেতু এমসিকিউ থাকবে, সো দেখার সাথে সাথে যদি মনে হয় যে না এটা অ্যান্সার হতে পারে, দাগের দেওয়াটা বেটার। এখন এটা কিভাবে হয়েছে, এটা কিভাবে হচ্ছে, এর পিছনের হিস্ট্রি যদি আপনি এখন আর পড়াশোনা পড়তে যান, দেখবেন যে আপনি শেষ পর্যন্ত শেষই করতে পারবেন না। সো কে কোথা থেকে আমাদের আজকে ক্লাসটা দেখছেন, এটা সবার আগে একটু কমেন্ট করে আমাদেরকে জানাই দিয়েন। আর সাউন্ড টোন ঠিক আছে কিনা, সবাই মোটামুটি আসলে আমরা ক্লাসটা স্টার্ট করে দেবো। সো লাস্ট ক্লাস কারা কারা উপস্থিত ছিলেন জানেন তো, যে আজকে যারা আছেন তাদের ভিতরে লাস্ট ক্লাস মনে হয় লাস্ট ক্লাস বলতে এই উইকের আগে ক্লাসটা কারা কারা করেছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমি একটু দেখি যে সবাই কমেন্ট করছেন কিনা, যে সাউন্ডের ব্যাপারে সাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে, আমার কাছে ওকে, জাস্ট 1-2 মিনিট সময় দেবেন। বিভিন্ন মানে আচ্ছা, আজকের ক্লাসে একটা কথা বলতেছিলাম যে যেই কোর্সই পড়েন না কেন, অ্যাকাউন্টিং, বাংলা, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, যতটাই ভালো করেন না কেন, আপনার রেজাল্ট কিন্তু আটকে যাবে ইংলিশের কারণে। সো ইংলিশে যদি আপনি খুব বেশি এটা ভালো না করেন, তাহলে আপনার চান্স পাওয়াটা খুবই টাফ। ইভেন দেখেন ওখানে কিন্তু পাস মার্ক আছে। সো এখন যে সময়টা আমি ক্লাসে আজকে বলেছিলাম যে এই যে 29 দিন বা 28 দিন আছে, রাত গেলে 28 দিন, এই 28 দিনের ভিতরে কোনো দিনও যেন অ্যাটলিস্ট ইংলিশটা না বাদ যায়। আপনি একটু রুটিন করে পড়া স্টার্ট করেন, এবং এই 28 দিনের ভিতরে যেন ইংলিশটা কখনো স্কিপ না হয়ে যায়, যে আজকে ইংলিশটা না পড়ি। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট যেটাই হোক না কেন আপনি পারবেন, কারণ আপনার 2 বছর একটা প্রিপারেশন আছে। লাস্ট 3 মাস অনেক পড়াশোনা করছেন, অনেক বইতে পড়ছেন, লেকচার পড়ছেন, অনেক ভাইয়াদের অনেক কথা শুনছেন, দেখা যাবে পেরে যাবেন। কিন্তু দেখবেন যে ইংলিশটা আপনি যেটা পড়ে আসছেন বা প্র্যাকটিস করে আসছেন, ওটারও দেখবেন অ্যান্সার ভুল করে আসছেন। সো ইংলিশটা খুবই টাফ, সিনিয়র এক্সামের জন্য ইংলিশটা খুবই টাফ হয়। সো চেষ্টা করেন ওইটাতে বেশি ফোকাস রাখার চেষ্টা করেন, বাকিটা আল্লাহ ভরসা। আসেন আমরা আজকের লেকচার স্টার্ট করি। সো আজকের টপিক আমাদের হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, কস্ট অ্যাকাউন্টিং।
তো এর আগে আমরা একটা পড়েছিলাম যে যে সকল ব্যবসা হচ্ছে একটা ফিনিশিং গুড পারচেস করে ওইটাকে আবার সেল করে, তাদের একটা হিসাব নিকাশ পড়েছিলাম যে বিকৃত পণ্যের ব্যয়। তো আজকে আমরা পড়বো হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় বলতে যারা একটা রেডিমেড প্রোডাক্ট কিনে ওইটাকে আবার উইথাউট এনি মডিফাইং বা উইথাউট এনি কোনো কিছু অ্যাড না করে তারা ওইটাকে আবার সেল করে। আর আজকে আমরা অ্যাকাউন্টিংটা পড়বো হচ্ছে যেই সকল কোম্পানিটা বা যে ফ্যাক্টরিটা প্রোডাকশনের সাথে রিলেটেড উৎপাদন করবে, ঠিক আছে, যে কোনো পণ্য তারা উৎপাদন করবে, তারা আসলে তাদের হিসাব নিকাশটা কীভাবে করে এটা একটা প্রাথমিক আমরা একটা ধারণা নেব। কেন প্রাথমিক বলছি এই কারণে, বিকজ অফ এই আপনারা যখন ইউনিভার্সিটিতে উঠবেন, বিবিএ যখন পড়বেন, তখন স্পেশালি যদি আপনি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট হন, দেখবেন যে কস্ট অ্যাকাউন্টিং নামের একটা চ্যাপ্টার, একটা বই আছে, চ্যাপ্টার না একটা বই, একটা সাবজেক্ট, একটা কোর্স আছে যেখানে বলা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। তো কস্ট অ্যাকাউন্টিং অনেক বড় একটা ব্যাপার, অনেক জটিল একটা জিনিস। ওইখানটার আমরা একটা প্রাইমারি লেভেলের একটা ধারণা দেওয়ার জন্য ইন্টারমিডিয়েটে একটা অ্যাড করা হয়েছে, একটা সো আমি একটু আচ্ছা, বেশ কিছু কয়েকজন কোশ্চেন করেছেন, জানি না আপনাদের অ্যান্সারগুলো। সালাম দিয়েছেন ভাই আমার এসএসসি 3 আমি কি জিএসটিতে পরীক্ষা দিতে পারবো সায়েন্স থেকে। আচ্ছা, সায়েন্সের ব্যাপারটা একদমই জানি না। আর আসলে এক্সামের যে ব্যাপারটা রিকোয়ারমেন্টটা, আপনারা একটা কাজ করেন, আপনার জয়গুলিতে একটা মেসেজ দিয়ে রাখেন যে আমার এই ইনকোয়ারি। সো আমাদের জয়গুলি যারা রিপ্রেজেন্টেটিভ আছেন, যারা ইনফরমেশন যাদের কাছে আছে, এটা আপনার ইনবক্স করে আপনার রিকোয়ারমেন্টটা জানায়, মানে আপনার অ্যান্সারটা জানাই দিবেন। আমি খুব বেশি এই বিষয়গুলো জানি না, মানে আপডেট যে সার্কুলারগুলো হয় যে কোনটার জন্য কোন পয়েন্ট লাগে, এটা আমি খুব বেশি জানি না। আপনারা টেক্সট করে রাখেন, জয়কুলের যারা অ্যাডমিন লেভেলে আছে বা যারা এই টেক্সটগুলো দেখেন, তারা আপনার অ্যান্সারগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। সো আমরা চলে যাই কস্ট অ্যাকাউন্টিংয়ে। কস্ট অ্যাকাউন্টিং একটা প্রাইমারি ধারণা আমাদের একটা দেওয়ার জন্য, যেটা বলছিলাম যে একটা প্রাইমারি ধারণা দেওয়ার জন্য একটা চ্যাপ্টার এই লেভেলে অ্যাড করা হয়েছে। তো সেইটারই আমরা একটু আলোচনা করবো যে কস্ট অ্যাকাউন্টিংয়ে কী কী ধরনের কস্ট থাকে, কী কী ধরনের এক্সপেন্স থাকে, কী ধরনের লেবার থাকে, এবং এটার যে ক্লাসিফিকেশন, ঠিক আছে, এটা আমরা একটু নিয়ে আজকে আলোচনা করবো। সো প্রথমেই দেখছি যে একটা ডেফিনেশন দেওয়া আছে। ডেফিনেশনে বলা আছে কোনো প্রতিষ্ঠানের পণ্য ও সেবার উৎপাদন ব্যয় নির্ধারণ, ঠিক আছে, ব্যয় নির্ধারণ। দেখেন ডেফিনেশনে একটা জায়গায় বলা হচ্ছে যে ব্যয় নির্ধারণ, ঠিক আছে, ব্যয় নির্ধারণ। এরপরে বলছে পরিকল্পনা প্রণয়ন, ব্যয় নিয়ন্ত্রণ এবং ব্যয় বিশ্লেষণ। তারপর বলছে এবং ব্যয় সংক্রান্ত নানাবিধি প্রতিবেদন প্রণয়ন সহ উৎপাদন ব্যয় সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এবং এর ধারাবাহিক প্রক্রিয়াকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলে, কস্ট অ্যাকাউন্টিং বলে। দেখছেন কত কিছু বলছে এই জায়গায়। সো তার মানে একদম ইন শর্ট যদি আমরা বলি, সব কিছুই হচ্ছে উৎপাদন ব্যয় রিলেটেড, যা কিছু হচ্ছে সবগুলোই হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর একটা অংশ। সো প্রথমেই একটা যে কথা বলছে যে সেবা, পণ্য বা সেবার উৎপাদন ব্যয় নির্ধারণ, ঠিক আছে, ব্যয় নির্ধারণ। তারপর বলছে ব্যয় নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে ব্যয় বিশ্লেষণ। এই কাজগুলো হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং এর পার্ট। এরপরে যদি আমরা যাই, পরের স্লাইডটায় যাই, আমরা পরের স্লাইডে গেলে আমরা দেখতেছি যে পরের স্লাইডে গিয়ে দেখবো যে আমরা এখানে কিছু জিনিস আছে যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যাবলী। প্রথম যে উদ্দেশ্যটা, এটা ইউনিভার্সিটি কোশ্চেন অনেকবারই আসে যে উৎপাদন হিসাব বিজ্ঞানের উৎপাদন বা কস্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্যটা কি। সেই উদ্দেশ্যটা দেখতেছি প্রথমে, এটা একদম ওয়ান অ্যান্ড অনলি আনসার যে ব্যয় নির্ধারণ। এটি হচ্ছে উদ্দেশ্য, যে আমরা এটা ব্যয়টা নির্ধারণ করার চেষ্টা করি। এবং এইটাকে যদি আর একটু
আরও বেশ কয়েকটা উদ্দেশ্যের ভিতরে যদি নিয়ে আসা হয় তাহলে দেখেন এখানে আরও কয়েকটা উদ্দেশ্য আছে। ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় নির্ধারণ, তারপর হচ্ছে ব্যয় নিরূপণ, মুনাফা নির্ণয়, পরিকল্পনা বাজেট প্রণয়ন, উপযুক্ত বিকল্প সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবস্থাপনা বিভাগ। এতগুলোর ভিতরে সবসময় যেখান থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে এই জায়গাটা, যে ব্যয় নিয়ন্ত্রণ অথবা ব্যয় নির্ধারণ। আপনারা ম্যাক্সিমাম যখনই অপশনই দেখবেন যে এই দুটো অপশন দেওয়া আছে। সকলে কি দেখতে পাচ্ছেন আমার ইয়েটা? ওকে, তাহলে দেখেন বেসিক্যালি এই কস্ট অ্যাকাউন্টিং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যয় নির্ধারণ। এছাড়াও আরও কয়েকটা উদ্দেশ্য আছে, এর ভিতরে এই ব্যয় নিয়ন্ত্রণ এই জিনিসটাও আসে। এক্সাম ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে দেখেন 2 নম্বরে থাকলেও এইটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। আপনারা বলতে পারেন যে তাহলে আমরা একে নিয়ে গেলাম না কেন, ঠিক আছে? সো এটা 2 নম্বরই সবসময় থাকে, যদিও এইটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। আচ্ছা, এর পরেরটাতে যাই। কেন, আচ্ছা এটার যদি আমি আপনাকে ডেফিনেশন বলি, মানে রিজনটা বলি যে কেন ব্যয় নির্ধারণটা কস্ট অ্যাকাউন্টিং প্রধান উদ্দেশ্য, এটার জন্য আমাকে এই পুরো জিনিসটা বুঝতে হবে। আরও কিছু জিনিস আছে, আজকে আমরা ফাইনালি সবগুলো দেখবো, তারপরে বুঝতে পারবো যে ব্যয় নির্ধারণ জিনিসটা কেন আমাদের প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, ব্যয় নির্ধারণ জিনিসটা কেন প্রধান উদ্দেশ্য, ব্যয় নিয়ন্ত্রণটা পরে কেন যাচ্ছে। আচ্ছা, তো এখানে যদি আপনি দেখেন যে একটা সাইকেলের কথা বলা হচ্ছে, যে বা কস্ট অ্যাকাউন্টিং সাইকেলটা কীভাবে কাজ করে। তো প্রথমত বলা হচ্ছে যে ব্যয়ের উপাত্ত চিহ্নিতকরণ। আমরা একদম ফার্স্টে এটা বলছি, ব্যয়ের উপাত্ত চিহ্নিতকরণ, আইডেন্টিফিকেশন অফ কস্ট ডেটা, যে যেই জিনিসগুলো থেকে আমার আসলে উৎপাদনের সাথে রিলেটেড এই কস্টগুলো আগে আইডেন্টিফাই করা। এরপরে হচ্ছে এটাকে রেকর্ডিং করা, এটাকে আমাদের রেকর্ড করতে হবে। এরপরে হচ্ছে ব্যয়ের ক্লাসিফিকেশন। আচ্ছা, এই জায়গাটাই কিন্তু আজকে সব থেকে বেশি আমরা পড়া করবো, এইটাই আমাদের ইম্পর্টেন্ট। এই জায়গাটাই পুরো লেকচারটাই আজকে আমরা দেখা দেবে যে এই ব্যয়ের যে ক্লাসিফিকেশনটা, অর্থাৎ কোন ধরনের এক্সপেন্সকে বা কোন ধরনের কস্টকে আমরা কোন জায়গায় নিয়ে যাব, এটার উপরেই আমাদের এমসিকিউ এবং থিওরি দুটাই আসে। এরপরে আছে কি ব্যয় নির্ধারণ, একটা প্রোডাক্টের এক্স্যাক্টলি ওটার প্রাইস কত হচ্ছে, ওটার আসলে মেকিং কস্টটা কত আসতেছে, সেটা এখানে চলে আসে, ব্যয়টা চলে আসে। এরপরে আসে একক প্রতি ব্যয় নির্ণয়। এরপরে আমরা আমাদের টোটাল প্রোডাকশন যে কোয়ান্টিটি এবং আমাদের টোটাল প্রোডাকশন যে কস্ট, এটাকে যখন একটা দ্বারা একটা ডিভাইড করবো তখন পার ইউনিট কস্টটা আমাদের বের হয়ে আসে। এরপরে থেকে আমরা এটাকে বিক্রয় মূল্য নির্ধারণ করি। তারপরে আসে কি হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। ঠিক আছে, এরপরে আসে আমাদের ব্যয় নিয়ন্ত্রণ, দেন আসে বাজেট ও পরিকল্পনা প্রণয়ন, এরপর আসে সিদ্ধান্ত গ্রহণ, যে আদৌ আপনি এটা প্রোডাকশন করবেন কি করবেন না। ঠিক আছে, দেখেন এই সাইকেলটা যদি আপনি দেখেন, এই সাইকেলটার ভিতরে দেখেন ব্যয় নিয়ন্ত্রণ আসে একদম 7 নম্বর। অর্থাৎ এই জায়গায় এসে আমি অ্যাভয়েডেবল কস্ট বা আনঅ্যাভয়েডেবল কস্টগুলো বের করি, যে কোন কস্টটাকে আমি আসলে বাদ দিতে পারি, যে এটা আমার দরকার নেই, এই প্রোডাকশন করার জন্য এই কস্টটা আমার মিটিগেট করা যায় বা অ্যাভয়েড করা যায়। আর কিছু কস্ট আছে আমি চাইলেও এটাকে অ্যাভয়েড করতে পারবো না, সেটাকে বলে আনঅ্যাভয়েডেবল কস্ট। এইখান থেকে আমি আস্তে আস্তে বাজেট এবং পরিকল্পনা করলাম। দেন আমি এখন দেখতেছি যে হ্যাঁ, আমি যদি মার্কেট থেকে এই প্রোডাক্টটা পারচেস করি, মানে আমি যদি নিয়ে আসি, তাহলে আমার দেখা যাচ্ছে 5 টাকা লাগতেছে। আর আমি যদি নিজে প্রডিউস করি তাহলে হয়তো আমার 3 টাকা অথবা 2 টাকা লাগতেছে। ইন দ্যাট কেস আমি এটা প্রডিউস করবো। আর যদি দেখা যায় যে না, এটা আমার 6 টাকা নিজেই প্রডিউস করতে লাগতেছে এবং মার্কেট থেকে পারচেস করলে 5 টাকায় হয়ে যাচ্ছে, তখন এই প্রোডাকশনে যাবো না। এইটা হচ্ছে এই যে সিদ্ধান্ত, এই জায়গাটাই। যাই হোক, এই জিনিসগুলোর ভিতরে আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে এই যে আপনি যে সাইকেলটা আমি দেখাচ্ছি, এই সাইকেলটার ভিতরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা, ক্লাসিফিকেশন কস্ট ক্লাসিফিকেশন। এই জায়গাটা আমরা পড়বো। আর এখান থেকে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে মাঝে মধ্যে আসে, সেটা হচ্ছে এই যে একক প্রতি ব্যয় নির্ণয়। এই জায়গাটা থেকেও কোশ্চেন আসে। সো এই 2 জায়গাটা, এখানে যে টোটাল যে 9টা স্টেপ দেওয়া আছে বা সাইকেলের যে 9টা পার্ট আছে, বাট এই লেভেলে আমাদের এই দুটো থেকে কোশ্চেন আসে। ধরেন এই যে ব্যয়, এটা তো আমরা নর্মালি জানি, এটা তো ম্যাথ করার সময় বুঝবো যে কোন কোন জিনিসটা আসতে হবে। ব্যয় লিখবো তখন এখান থেকে তেমন কোনো, মানে এটা আমাদের সিলেবাসের ভিতরে নেই বা আমাদের স্কোপের মধ্যেই নেই। ব্যয় নির্ধারণ ওখানেও আসে না, বিক্রয় মূল্য নির্ধারণ এটাও আসে না, ব্যয় নিয়ন্ত্রণ এখান থেকেও কিছু আসে না, এখানেও আসে না, এটাও আসে না। যে আমরা প্রোডাকশন করবো কি করবো না, এটা বেসিক্যালি আসলে আরও অন্য লেভেলের পড়াশোনা। তো আমরা দেখি যে আজকে আমাদের এই 3 নাম্বারটায় কি কি আছে।
আচ্ছা, এখন আমরা দেখবো যে ক্লাসিফিকেশন অফ কস্ট। এখানে বলা হচ্ছে পণ্য উৎপাদন করতে গিয়ে বিভিন্ন খাতে ব্যয় হয়, সেগুলোকে বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করাকে উৎপাদন ব্যয়ের শ্রেণী বিভাগ বলে। দেখছেন? সো আমরা যখন উৎপাদন করতে যাই তখন দেখি যে বিভিন্ন জায়গায় ব্যয় হয়। কি হয়? বিভিন্ন জায়গায় ব্যয় হয়। সেই বিভিন্ন জায়গাগুলোকে সিলেক্ট করার পরে ওই এটা তার বৈশিষ্ট্য অনুযায়ী, এখানে বলা হচ্ছে কি তার বৈশিষ্ট্য অনুযায়ী যে কোন ব্যয়টা কোন ধরনের, তার বৈশিষ্ট্য অনুযায়ী আমরা কয়েকটা ভাগে ভাগ করি, সেটাকে বলা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কস্ট। ওকে, তারপরে পরের লাইনটা বলছে যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উৎপাদন ব্যয় শ্রেণী বিভাগ নিম্নে উপস্থাপন করা হলো। অর্থাৎ আমরা নিচে একটা টেবিল রাখছি, সেই টেবিলে সাধারণত আমরা এই জিনিসটা দেখাবো। ঠিক আছে? তো দেখেন, এটা আমাদের বইয়ে এভাবে সুন্দর করে দেওয়া আছে। আমাদের যে যে হিসাব বিচিত্রা, এই পার্টগুলো কিন্তু সব হিসাব বিচিত্রায় আছে। যে আপনার যে হোয়াইট করে বা যে ডেফিনিশন বা যাই আমার স্লাইডে আপনি দেখেন না কেন, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু হচ্ছে বই থেকে নিয়ে আসা। এবং এই যে এই গ্রাফগুলো, যেটা আপনাদের বোঝার জন্য একটু যাতে সহজ হয়, এই জিনিসগুলো কিন্তু সব বইতে দেওয়া আছে। আমাদের হিসাব বিচিত্রাটা খুব অ্যানালাইসিস করে অনেক স্পেশালিস্ট বেশ কয়েকজন রিটেন যারা লেখক পর্যায়ে যারা আছেন, প্রতি সারা বছরই এটা নিয়ে গবেষণা করেন যে কত সহজে আরও স্টুডেন্টদের কাছে উপস্থাপন করা যায়। ওই জায়গা থেকে এই গ্রাফগুলো নিয়ে আসে। দেখেন, প্রথমে বলছে যে উৎপাদন ভিত্তিক ব্যয়সমূহ। উৎপাদন ভিত্তিক ব্যয়সমূহ হচ্ছে একটা উৎপাদন করতে গেলে আমার কি কি ধরনের ব্যয় হবে, কোন কোন ধরনের ব্যয় হবে, সেগুলো যদি আমরা দেখি। প্রথমেই বলা হচ্ছে ম্যাটেরিয়ালস বা কাঁচামাল। যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল। সেটাকে আমরা বলি, বাংলায় বলি কাঁচামাল, ইংলিশে বলা হয় র মেটেরিয়ালস বা RM। ঠিক আছে? র মেটেরিয়ালস বলে, বা এখানে শুধু বলছে ম্যাটেরিয়ালস, কোনো সমস্যা নেই, বাট বেসিক্যালি বলা হয় র মেটেরিয়ালস। এরপরে র মেটেরিয়ালসের পরে যে স্টেপটা সেটা হচ্ছে লেবার বা শ্রম। অর্থাৎ আপনি র মেটেরিয়ালস নিলেন, এটা যদি এখন জাস্ট র মেটেরিয়ালস নিয়ে রেখে দিচ্ছেন, এরপরে এটাকে প্রোডাকশনের কাজে বা মেকিং প্রসেসে আর কারো হেল্প আসে নাই বা কেউ আসে নাই, তাহলে কিন্তু ওই র মেটেরিয়ালস আবার ওখানেই থেকে যাবে। সো র মেটেরিয়ালসের পরে যে প্রায়োরিটি, সেটাকে বলা হচ্ছে শ্রম বা লেবার। এটা আপনার লাগবে। দেন এরপরে আরেকটা আছে আদার এক্সপেন্সেস, অর্থাৎ কাঁচামাল এবং শ্রম এর বাইরে আরও অনেক কিছু খরচ আছে, সবগুলোকে আমরা অন্যান্য ব্যয় বা আদার এক্সপেন্সে নিয়ে গেছি। ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন, এই যে র মেটেরিয়ালস, এই র মেটেরিয়ালস আবার দুই ধরনের। বি কেয়ারফুল, এই জায়গাগুলো থেকে আপনার ম্যাথ এবং থিওরি দুটোই সলভ করতে হবে। ঠিক আছে? আপনি যদি থিওরিটা সহজেই বুঝেছেন, তাহলে দেখবেন ম্যাথটা আপনার করতে খুব ইজি হচ্ছে। এই দেখেন, এখানে র মেটেরিয়ালসের ভিতরে দুই ধরনের র মেটেরিয়ালস আছে। একটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল বা ডিরেক্ট ম্যাটেরিয়ালস, আর একটাকে বলা হচ্ছে পরোক্ষ কাঁচামাল বা ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস। আচ্ছা, ম্যাটেরিয়ালস তো বুঝলাম, কিন্তু এটা আবার ডিরেক্ট ইনডিরেক্ট কি? দেখেন, আমি এমনভাবে আপনাদেরকে পড়াচ্ছি যে অ্যাজ ইফ আপনারা কিছুই জানেন না ব্যাপারটাতে। জাস্ট একদম শুরু থেকে আমি আপনাকে পড়াচ্ছি। আমি জানি আপনারা এটা পড়ে আসছেন, প্রত্যক্ষ কাঁচামাল কি পরোক্ষ কাঁচামাল, বাট তারপরও বুঝাচ্ছি বা বলছি যাতে আবার নতুন করে জিনিসটা শেখা হয় আপনার। প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে একটা প্রোডাক্টের ওই উপাদানটা, যেই উপাদানটার কস্ট খুব ইজিলি আমরা ট্রেস করতে পারি, এইটাকে সাধারণত বলা হয় ডিরেক্ট ম্যাটেরিয়ালস। আর যেটাকে আমরা সহজে ট্রেস করতে পারি না, যেই প্রোডাক্টটা ওই যে র মেটেরিয়ালসটা ওই প্রোডাক্টের ভিতরে আছে বাট ইজিলি ট্রেস করা যায় না, সেটাকে বলতেছি আমরা পরোক্ষ কাঁচামাল। উদাহরণস্বরূপ যদি আমি বলি, ধরেন একটা চেয়ার বা একটা টেবিল বা একটা ফার্নিচার তৈরি করার জন্য প্রথম যে কাঁচামালটা লাগে এটা হচ্ছে কি কাঠ অথবা বোর্ড, প্লাইবোর্ড। এই জিনিসগুলো হচ্ছে খুব ইজিলি, দেখেন আপনি যদি বলি যে এই আপনি যে এখন যেই চেয়ারে বা যে টেবিলে বসে বা যে খাটে শুয়ে আপনি ক্লাস করছেন, ওইটা আসলে ম্যাটেরিয়ালস। আপনি কিন্তু সবার আগে বলবেন কাঠ। দেখছেন, খুব সবার আগে এই জিনিসটা চিন্তায় আসে যে হ্যাঁ, আমার চেয়ারটা বা আমার টেবিলটা বা আমার বেডটা এটা আমার কাঠে তৈরি। কিন্তু চিন্তা করে দেখুন, ওখানে কি শুধুই কাঠ আছে, আর কিছু নাই? পেরেক আছে, রং আছে, আরও অনেক কিছুর সংমিশ্রণে কিন্তু ওই জিনিসটা তৈরি হয়েছে। কিন্তু দেখুন, ওই জিনিসগুলো কিন্তু আমরা মেনশন করছি না। আমরা সবার প্রথমে যে জিনিসটা মেনশন করছি সেটা হচ্ছে কি কাঠ। এই কাঠটাই হচ্ছে এই ফার্নিচারের আপনার এই ফার্নিচারটার জন্য ডিরেক্ট ম্যাটেরিয়ালস। আর ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস কোনগুলো? যেইটা আরও অনেক কিছু সংমিশ্রণ ওই প্রোডাক্টটা তৈরি, যেটা খুব ইজিলি ট্রেস করা যায় না, বা যেটার কস্ট নর্মালি ডেফিনেশনে বলা হয় যে এমন কিছু র মেটেরিয়াল যেটার কস্টটা আসলে ইজিলি ট্রেস করা যায় না তা না, যাবে, অবশ্যই যাবে, বাট আমি একটা ওয়ার্ড ইউজ করছি ইজিলি, সহজেই ওই জিনিসটার কস্ট বা ওই জিনিসটার আপনার কত টাকা লাগছে এটা ইজিলি বের করা যায় না। এটাকেই বলা হচ্ছে
ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস। যাবে, আমি আবারও বলছি যাবে, যায় না যে তা না, বাট আপনি যদি ওই কস্টটার দেখা যাচ্ছে যে বের করার জন্য যে খুব উথাল পাতাল হয়ে যান, না আমি ওটা বের করবই, করতে পারবেন, বাট আপনার সময়টা অনেক বেশি লাগবে, বা ওটা খুব বেশি একটা মানে দরকারও হয় না, জাস্ট একটা অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা খুব বেশি একটা ইজিলি ট্রেস করা যায় না, এই জন্য এটাকে আমরা বলতেছি পরোক্ষ কাঁচামাল। এরপরে যদি আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, শ্রমের ক্ষেত্রে বলা হচ্ছে প্রত্যক্ষ শ্রম, আরেকটাকে বলা হচ্ছে পরোক্ষ শ্রম। কাঁচামালের ক্ষেত্রে যেমন ডেফিনেশন, শ্রমের ক্ষেত্রে একই ডেফিনেশন। প্রত্যক্ষ শ্রম কোনটা? যেই লেবারটা ডিরেক্টলি ওই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের সাথে রিলেটেড বলতে কি বোঝায়? যা শ্রম ছাড়া ওই প্রোডাক্টটা আসলে প্রডিউস করা সম্ভব না, যার ডিরেক্ট টাচ আছে ওই প্রোডাক্টের সাথে, ইভেন তার ওই যে লেবার যে কস্টটা সেটা খুব ইজিলি ট্রেস করা যায়, এইটাকে বলা হচ্ছে ডিরেক্ট লেবার। আর ইনডিরেক্ট লেবারটা কি? আগেরটার মতোই, খুব ইজিলি ট্রেস করা যাবে না, এইটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট লেবার। যেমন ধরেন যে একটা ফ্যাক্টরিতে অনেকগুলো ওয়ার্কার থাকে, তাদের যে স্যালারিটা বা তাদের যে ওয়েজেসটা দেওয়া হয় এটাকে বলা হচ্ছে ডিরেক্ট লেবার। আর ওই ফ্যাক্টরিটা, ধর একটা গার্মেন্টস ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরিটার আবার সিকিউরিটি বাবদ আরও 4-5 জন লোক পাহারা দেয়, ঠিক আছে? এখন এই লোকগুলো শুধু যে ওই প্রোডাক্টটাকে পাহারা দিচ্ছে তা না, তারা হচ্ছে যখন কোম্পানি বিভিন্ন বড় বড় এমডি, সিএফও, সিইওরা যায়, তাদের সাথেও তাদেরকেও তারা সিকিউরিটি দেয়, ফ্যাক্টরির যে মেশিনগুলো আছে ওইটাকেও সিকিউরিটি দেয়, তাদের যে ইনভেন্টরি আছে, ইচ অ্যান্ড এভরিথিং, মানে তাদের হচ্ছে কাজ হচ্ছে নিরাপত্তা দেওয়া, সব কিছুই নিরাপত্তা দেওয়া। সো এই যে নিরাপত্তা কর্মীদের যে শ্রমটা, এটাকে কিন্তু আপনি ডিরেক্ট লেবারে নিয়ে আসতে পারতেছেন না। তাদের যে স্যালারি বা তাদেরকে যে ওয়েজেসটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু এখানে আসতেছে না, কারণ তারা ডিরেক্টলি প্রোডাক্টের সাথে, মানে প্রোডাকশনের সাথে জড়িত না। সো তাদের ওই জিনিসটা কোথায় আসতেছে? পরোক্ষ শ্রমে। যখনই আপনি ডিরেক্টলি ট্রেস করতে পারবেন না, দেখেন আবারও ওই ডেফিনেশন, সহজে যাবে, কিন্তু যাবে না তা না, যাবে, বাট সহজে ইজিলি ট্রেস করা যাবে না, ওই জিনিসটাকে আমরা বলতেছি পরোক্ষ শ্রম। একইভাবে অন্যান্য যত ব্যয় আছে, ওই ব্যয়গুলোর ভিতরেও কিছু ব্যয় আছে ডিরেক্ট এক্সপেন্স, আবারও ওই ডেফিনেশন, যেটা সহজে ট্রেস করা যায়। আর পরোক্ষ খরচ কোনটা? যেগুলো ইজিলি ট্রেস করা যাবে না, সেটাকে আমরা বলছি ইনডিরেক্ট এক্সপেন্স অর ওভারহেড। এই জিনিসটা দ্বারা আমরা বোঝাচ্ছি, ঠিক আছে? কারো কোনো যদি সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি ওটা আবার রিপিট করবো। কেউ যদি কোনো জিনিসটা না বুঝে থাকেন তাহলে এটা একটু কমেন্ট করে জানাবেন যে আমি ওই জিনিসটা বুঝিনি। সো আমরা আরও ডিপ ডাউনে যাচ্ছি। একটু আগে আমরা খুব সারসংক্ষেপে বলে গেছি, এবার আমরা আরও একটু আলোচনা করব, কিছু উদাহরণ দিয়ে আলোচনা করার চেষ্টা করব। যে র মেটেরিয়ালস, দেখেন এখানে আবার র মেটেরিয়ালস বলা হচ্ছে, যে কাঁচামাল জিনিসটা কি? কাঁচামাল বলতে এখানে বোঝা যাচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল এবং পরোক্ষ কাঁচামাল, একটা ডিরেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট। এই ডেফিনিশনটা আপনি দেখেন, একটু আগে আমি আমার নিজের ভাষায় বলছি, এখানে হচ্ছে আমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে, বলা হচ্ছে যেসব উপকরণ হতে বিক্রয়যোগ্য সমাপ্ত পণ্য তৈরি হয় এবং তৈরি পণ্যের অবিচ্ছেদ্য অংশরূপে চিহ্নিত করা যায় তাকে প্রত্যক্ষ কাঁচামাল বলে। উৎপাদনকারী তৈরি পণ্য বিবেচনা করেই কাঁচামাল ক্রয় করতে হয়, যেমন আসবাবপত্র উৎপাদনকারী নিকট হতে চেরাই কাঠ, দালান কোঠা নির্মাণকারীর জন্য ইট, সিমেন্ট, বালি, রড, খোয়া, সুতা, উৎপাদনকারীর কাছে হচ্ছে তুলা, গার্মেন্ট শিল্পের কাছে হচ্ছে কাপড় এবং মৎস্য উৎপাদনকারীর কাছে রেণু। এই জিনিসগুলো দেখেন কাঁচামাল, ঠিক আছে? এই জিনিসগুলোকে প্রত্যক্ষ কাঁচামাল বলছে। ডিরেক্ট, যে আপনি কনস্ট্রাকশন করেন, একটা বিল্ডিং তৈরি করবেন, সেখানে আপনার ইট, সিমেন্ট, বালি, এইটাকে আপনি ডিরেক্টলি ট্রেস করতে পারবেন যে আমার একটা একতলা ফ্লোর বা দুইতলা ফ্লোর করার জন্য আমার কতটুকু রড দরকার, কতটুকু সিমেন্ট দরকার, তারপর হচ্ছে রড দরকার, এটা আপনি ইজিলি ক্যালকুলেট করতে পারবেন। কিন্তু যারা কনস্ট্রাকশন দেখেছেন আশপাশ থেকে, এবং আপনার আশেপাশে অনেক কনস্ট্রাকশন বিল্ডিং আছে, গিয়ে দেখবেন এই 3টে প্রোডাক্টের বাইরে আরও অজস্র প্রোডাক্ট আছে, ওই জিনিসগুলোকে বলা হচ্ছে পরোক্ষ কাঁচামাল। পরে ডেফিনেশনটাই বলি। দেখেন, পরোক্ষ কাঁচামাল বা ইনডিরেক্ট র মেটেরিয়ালস বলতে বোঝাচ্ছে যে সমস্ত উপকরণ পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয় বা তৈরি পণ্যের মধ্য হতে সহজেই চিহ্নিত বা পরিমাপ করা যায় না, তাকে পরোক্ষ কাঁচামাল বলে। দেখছেন, ওই যে একটু আগেই বললাম যে সহজে ইজিলি ট্রেস করা যাবে না, সেটাকে আমরা পরোক্ষ কাঁচামাল বলছি, ঠিক আছে? এখানে দেখেন কিছু উদাহরণ দিচ্ছেন, এই যে তার কাটা ক্রয়, ফার্নিচারের ক্ষেত্রে, শার্টের ক্ষেত্রে যে বোতাম, এই জিনিসগুলোকে বলা হচ্ছে পরোক্ষ কাঁচামাল। শ্রমের ক্ষেত্রেও একই, অলরেডি আমি বেশ কয়েকবার পড়িয়ে ফেলেছি। শ্রমের ক্ষেত্রে আমরা দুই ধরনের শ্রম, একটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম আর একটা হচ্ছে পরোক্ষ শ্রম। প্রত্যক্ষ শ্রমটা কোনটা? শ্রমিকের মজুরি, এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ শ্রম, ঠিক আছে? আর পরোক্ষ শ্রম কোনটা?
যে যে সকল কর্মচারী বা শ্রমিক উৎপাদনের সাথে জড়িত নয় তাদেরকে প্রদত্ত মজুরিকে বলা হয় পরোক্ষ শ্রম। ঠিক আছে, দেখেন জয়গুলো যে বইটা খুব সুন্দর করে এই বইগুলোতে আপনার ডেফিনেশন এবং এক্সাম্পল সব কিছু কিন্তু দেওয়া আছে, জাস্ট এক নজর একটু করলেই জিনিসগুলো কিন্তু খুব ইজিলি মানে বোঝার ভিতরে চলে আসে। তো যদি এখনও যদি আপনাদের কারো কাছে মনে হয় যে না আমার একটু প্রিপারেশনে গ্যাপ আছে, তো আপনার চাইলে এই বইটার একটু সাহায্য নিতে পারেন, এই বইটার সাহায্য নিতে পারেন। এখনও যদি অনেক অ্যাকাউন্টিংয়ের অনেক টপিকে যদি আপনাদের প্রবলেম থেকে থাকে এই বইটা একটু সাহায্য নিতে পারেন। এই বইটা নিজেই একজন টিচারের কাজ করে। এরপরে দেখেন অন্যান্য যে ব্যয়গুলো আছে, অন্যান্য প্রত্যক্ষ খরচ যেগুলো আছে সেটা কি। আচ্ছা, এই যে যিনি একজন বলছেন যে আসসালামু আলাইকুম সুলতানা ইয়াসমিন, আচ্ছা আপনি বই নিতে চান আমি ঠিক আছে, বাট আপনি হচ্ছে ওই যে জয়গুলিকে মেসেজ করেন, এটা ক্লাসে তো আর আমি এগুলো আমি জানিও না যে কিভাবে এটা কি সেল হয়। আপনি জয়গুলিকে একটা মেসেজ দিয়ে রাখেন, জয়গুলির এই পেজে বা ইনবক্সে একটা মেসেজ করে থাকেন, ওনারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে দেবে। ঠিক আছে, সো এখানে দেখেন যে প্রত্যক্ষ খরচ যারা আছেন, মানে আপনাদের ক্লাস ব্যতীত যার যে ইনকোয়ারি আছে, বই, তারপর হচ্ছে কোন ইউনিভার্সিটি এক্সাম দিতে পারবেন কি পারবেন না, সব আপনার জয়গুলিকে ইনবক্স করেন। জয়গুলি ইনবক্সে জানায় রাখেন, তারা যারা আছেন যারা এটার দায়িত্বে তারা এই মেসেজগুলো রিপ্লাই দেবে। অন্যান্য প্রত্যক্ষ খরচ যেটা আছে সেটাকে বলা হচ্ছে যে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি ব্যয় ছাড়া আরও কিছু ব্যয় আছে যে সরাসরি উৎপাদনের সাথে জড়িত, এই জিনিসগুলোকে বলা হচ্ছে কি প্রত্যক্ষ খরচ। আবার কিছু কিছু পরোক্ষ খরচ আছে যেটা কিনা সরাসরি জড়িত নয়, সেটাকে দেখেন আমরা কয় ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কারখানার উপরি ব্যয়, একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, আর একটা হচ্ছে বিক্রয় বা বন্টন উপরি ব্যয়। ঠিক আছে, এইগুলো কিন্তু পরোক্ষ খরচ, এটা একদম সরাসরি ফ্যাক্টরির সাথে মানে উৎপাদনের সাথে জড়িত নয়। যেমন অফিস ও প্রশাসনিক ব্যয় বলতে বোঝাচ্ছে, দেখেন একটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড, কারখানার ভাড়া, আর একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক, অর্থাৎ আরেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আছে যেখান থেকে আসলে পরিচালনা করা হয়, যেখানে অফিসাররা বসে, কর্মকর্তারা বসে সিদ্ধান্ত গ্রহণ হয়, ওই জায়গাটাকে বলা হচ্ছে অফিস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যয়। এরপর যখন প্রোডাক্টটা যখন সেল করা হয় তখন কিছু আরও ব্যয় আছে, বিজ্ঞাপন করতে হয়, তারপর হচ্ছে কমিশন টমিশন দিতে হয়, পিভিসি তৈরি করতে হয়, টিভিসি তৈরি করতে হয়, ওই জিনিসগুলোকে বলা হচ্ছে বিক্রয় ও বন্টন উপরি ব্যয়। এরপরে যদি আমরা যাই, এরপরে বলা হচ্ছে কার্যভিত্তিক ব্যয় শ্রেণী বিভাগ। ঠিক আছে, কার্যভিত্তিক ব্যয় শ্রেণী বিভাগ কি কি? একটাকে বলা হচ্ছে উৎপাদন ব্যয়, ম্যানুফ্যাকচারিং কস্ট, একটা হচ্ছে বাণিজ্যিক ব্যয়। ঠিক আছে, এটা অলরেডি কিন্তু আমরা একটু ধারণা পাইছি যে ব্যয়গুলো হচ্ছে ফ্যাক্টরির সাথে রিলেটেড, যে ব্যয়গুলো সাধারণত ফ্যাক্টরির সাথে রিলেটেড, উৎপাদনের সাথে রিলেটেড, সেই ব্যয়গুলোকে আমরা বলছি কি উৎপাদন কার্যের মূল কেন্দ্র হচ্ছে কারখানা, এবং এখানে বলা হচ্ছে এই কারখানার মৌলিক কার্যক্রম তথা প্রত্যক্ষ ও পরোক্ষ সকল খরচের সমষ্টি হলো উৎপাদন বা কারখানা ব্যয়, এই ব্যয়গুলো ওখানে আসতেছে। আর এরপরে এই বাণিজ্যিক ব্যয়টা কি, এই যে একটু আগে যেটা আগে স্লাইডে বললাম, অফিস ও প্রশাসনিক খরচের অন্তর্গত উৎপাদনগুলো হলো হচ্ছে এই অ্যাডমিনিস্ট্রেটিভ বা অফিস খরচ। যেমন দেখেন এই যে এখানে বলছে অফিস কর্মকর্তা কর্মচারীদের বেতন, ব্যবস্থাপনা নিযুক্ত পরিচালকদের সম্মানী, অফিস ভাড়া ও অফিসের কর, অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। এরপরে হচ্ছে বিক্রয়ের সাথে রিলেটেড যেগুলো সেটাও এখানে বলা আছে। আচ্ছা, এরপরে যদি আপনি দেখেন পরের স্লাইডটা, এখানে বলছে প্রকৃতিভিত্তিক ব্যয় শ্রেণী বিভাগ। এখানে আমরা এই প্রকৃতিভিত্তিক বিহেভিয়ার ওয়াইজ ক্লাসিফিকেশন, এখানে আমরা তিন ধরনের ব্যয় পাই। একটা বলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, ভেরিয়েবল কস্ট, একটা হচ্ছে স্থির ব্যয়, আর একটা হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় মানে হচ্ছে যেটা আমার উৎপাদনের সাথে যেই অ্যামাউন্টটা চেঞ্জ হবে, যেই কস্টটা আমার প্রোডাকশনের সাথে চেঞ্জ হবে, সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। যেমন কি র মেটেরিয়ালস, আপনি যখনই 100টা প্রোডাক্টের জন্য প্রডিউস করবেন, যে র মেটেরিয়ালসটা লাগবে, আমি যখন 1000টা প্রোডাক্ট প্রডিউস করবো তখন আমার বেশি র মেটেরিয়ালস লাগবে, তার মানে এটাকে চেঞ্জ হয়ে যাচ্ছে, ভেরিয়েবল কস্ট পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার চিন্তা করেন স্থির ব্যয়টা কি, ফিক্সড ব্যয়টা কি, আমি যতই প্রোডাকশন করি, আমি যতই আমার প্রোডাকশনের যে কোয়ান্টিটি এটা যতই বাড়াই দেই অথবা কমাই দেই, আমার একটা কস্ট, এক ধরনের কস্ট আছে এটা কখনোই বৃদ্ধি পাবে না, ওইটা ফিক্সড থাকবে, সেটাকে বলা হচ্ছে ফিক্সড কস্ট। বাট ফিক্সড কস্টে আবার একটু ঝামেলা আছে। এই ফিক্সড কস্ট কিন্তু
একটা লিমিট পর্যন্ত ফিক্সড, এরপরে এটা আবার কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটা যে সারা জীবন ফিক্সড থাকবে তা না। ধরেন ফর এক্সাম্পল যদি আমি বলি যে একটা ফ্যাক্টরিতে 1 লক্ষ প্রোডাক্ট প্রডিউস করতে পারে, একটা ফ্যাক্টরি সারা বছরে 1 লক্ষ প্রোডাক্ট ধরেন ফার্নিচারটা সে প্রডিউস করতে পারে। সে যখনই চিন্তা করলো যে না নেক্সট ইয়ার আমি 1,20,000 প্রোডাক্ট প্রডিউস করবো, তখন আমার কী হবে, তখন তাকে ওই ফ্যাক্টরির জন্য তাকে জায়গাটা বড় করতে হবে, তাকে আরেকটা রুম বা আরেকটা ওয়্যার হাউস বা আরেকটা ফ্যাক্টরি তার হয়তো দরকার হতে পারে। তখন কি তার ওই ফিক্সড কস্টই সেম থাকবে? তখন ফিক্সড কস্টটাও চেঞ্জ হয়ে যাবে। সো এই জন্যই বললাম যে ফিক্সড কস্ট যেটা, এটা যে একদম সবসময় ফিক্সড তা কিন্তু না, এটা একটা সার্টেন মোমেন্ট পর্যন্ত ফিক্সড, এরপরে এটা আবার চেঞ্জ হয়ে যায়। আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে সবসময় প্রোডাকশনের সাথে রিলেটেড। যখনই প্রোডাকশনের ইউনিট বেড়ে যাবে এটার কস্ট বেড়ে যাবে, যখনই কমে আসবে তখন আবার মানে যখন উৎপাদন কোয়ান্টিটিটা যখন কমে আসবে তখন এই এক্সপেন্সটাও কমে যাবে। আর আধা পরিবর্তনশীল ব্যয় বা মিশ্র ব্যয় হচ্ছে এমন একটা ব্যয় যেই ব্যয়টার একটা পোর্শন ফিক্সড, তারপরের টুকু আবার ভ্যারিয়েবল। যেমন ধরেন বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিলে কি হয়, আমরা যখন বিদ্যুৎ বিল দেখি, আপনার বাসায় যখন বিদ্যুৎ বিলটা আসে তখন দেখবেন বিদ্যুৎ বিলের উপরে লেখা থাকে যে আপনি এত ওয়াট ইউজ করছেন, দেন আপনার রেট হচ্ছে এত, দেন দেখবেন ওখানে লেখা থাকবে যে মিটার ভাড়া, সার্ভিস চার্জ, ঠিক আছে। ইভেন আপনি যদি 1-2 মাসের জন্য যদি বিদ্যুৎ নাও ইউজ করেন, এরপর দেখবেন আপনার কাছে একটা বিল আসছে, এটাকে বলা হচ্ছে আপনার কি ন্যূনতম চার্জ, ঠিক আছে। আপনি ইউজ করেন আর না করেন, মিটার ভাড়া বা সার্ভিস ফি এটা আপনাকে দিতে হবে। এইটাই হচ্ছে মানে এই জায়গাটুকু ফিক্সড। আর কনজামশনের ব্যাপারটা, আপনি যতটুকু ইলেকট্রিসিটি কনজিউম করবেন আপনার বিলটা তত বেশি হবে, যত কম কনজিউম করবেন বিলটা তত কম হবে। সো এই ধরনের ব্যয়গুলোকে আবার বলা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। দেখেন এটা হচ্ছে বিহেভিয়ার ওয়াইজ, আগেটা ছিল উৎপাদনের সাথে রিলেটেড, এটা হচ্ছে বিহেভিয়ার, যে ব্যয়টা আসলে কেমন, মানে কেমন আচরণ করছে, ও কি চেঞ্জ হচ্ছে নাকি থাকতেছে, নাকি আবার কিছুটা ফিক্স থেকে পরে আবার চেঞ্জ হয়ে আসতেছে। তো দেখেন যে কোনো ধরনের চার্জ, এই যে বিদ্যুৎ বিলের চার্জ, টেলিফোন বিলের চার্জ, ইন্টারনেট, এই জিনিসগুলো সাধারণত আধা পরিবর্তনশীল হয়ে থাকে। আর বেতন বা অফিস ভাড়া বা সম্পত্তির অবচয়, এই জিনিসগুলো সাধারণত ফিক্সড হয়ে থাকে, এগুলো হচ্ছে কখনো তেমন একটা চেঞ্জ হয় না, ঠিক আছে। আর পরিবর্তনশীল ব্যয় কি? পরিবর্তনশীল ব্যয় হচ্ছে এই যে কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, বিক্রয় কমিশন। দেখেন আপনি যতগুলো বেশি প্রোডাক্ট প্রডিউস করবেন আপনার কাঁচামাল তত বেশি লাগবে, আপনার প্রত্যক্ষ মজুরি অর্থাৎ শ্রমিক বেশি লাগবে, বিক্রয় কমিশন বেশি দিতে হবে, ঠিক আছে। আর স্থির ব্যয়ের ক্ষেত্রে ওই যে ভাড়াটা বা সম্পত্তির অবচয়, আপনি যতই প্রডিউস করেন একটা লিমিট পর্যন্ত আপনার ওই সম্পত্তির যে ডিপ্রিসিয়েশন এটা ফিক্সডই আছে। কর্মচারী তো সাধারণত বেশি নেওয়া হয় না, তাই না? 10 জন চালানোর জন্য একজন ম্যানেজার, 20 জন চালানোর জন্য একজন ম্যানেজার, ঠিক আছে। বাট হ্যাঁ, যখন এটা 100 জন শ্রমিক হয়ে যাবে তখন আবার ম্যানেজার 2টা লাগবে। এটাই বললাম যে ফিক্সড যে কস্টটা আছে এটা একটা পোর্শন পর্যন্ত বা একটা দূরত্ব পর্যন্ত এটা হচ্ছে ফিক্সড, এরপরে এটা আবার চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এরপরে পরের স্লাইডে যাই। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ দেখব। ম্যাথ যখন আসবে তখন আমরা কিভাবে সলভ করবো। সো ম্যাথের প্রথমেই আমাদের আসে হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল, অর্থাৎ বছরের শুরুতেই আমি কতটুকু প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করেছি। এরপর আমার আসে হচ্ছে কাঁচামাল ক্রয়, দেন সারা বছরে আমি কতটুকু পারচেস করেছি। এই ক্রয়ের জন্য আমার জাহাজ ভাড়া বা আন্তঃপরিবহন শুল্ক, ডিউটি যেটা দিতে হয়েছে এটাও যোগ করলাম। দেন আমি পেয়ে গেলাম কস্ট অফ র মেটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ, এই জিনিসটা আমি পেয়ে গেলাম, কস্ট অফ র মেটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ। এইখান থেকে আমি দেখলাম মাইনাস করতেছি কাঁচামালের সমাপনী মজুদ বা র মেটেরিয়ালস এন্ডিং, অর্থাৎ কি আমি যে র মেটেরিয়ালসটা কাজ করি নাই, যেই র মেটেরিয়ালসটা আমার প্রোডাকশনের সাথে দরকার হয় নাই সেটাকে বলতেছি আমরা এন্ডিং র মেটেরিয়ালস। দেন অ্যাভেলেবল ফর ইউজ থেকে যদি আমি এন্ডিংটা বাদ দেই তাহলে আমি পেয়ে যাচ্ছি র মেটেরিয়ালস কনজিউম, অর্থাৎ কতটুকু র মেটেরিয়ালস আমি কনজিউম করি নেই, প্রোডাকশনের জন্য এটা কনজিউম করা হয়েছে বা প্রোডাকশনের জন্য এটা লাগছে। দেন এটার সাথে যখন আমি প্রত্যক্ষ শ্রম ডিরেক্ট লেবারটা যোগ করতেছি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচটা যোগ করছি, তখন আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট। মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট, এইটা আমাদের অনেক ম্যাথের কোশ্চেনে আসে যে আপনি মুখ্য ব্যয়টা বের করেন। সো দেখেন এই মুখ্য ব্যয় বের করার জন্য দেখেন যদি আপনি খেয়াল করে দেখেন সব প্রত্যক্ষ বা ডিরেক্ট জিনিসগুলো অ্যাড হয়েছে। এখানে কি অ্যাড হয়েছে? এই যে কাঁচামালটা, ডিরেক্ট কাঁচামালটা অ্যাড হয়েছে। এরপরে কি হয়েছে? ডিরেক্ট শ্রমটা, প্রত্যক্ষ ডিরেক্ট লেবারটা বা প্রত্যক্ষ শ্রম, এটা অ্যাড হয়েছে। এরপরে অন্যান্য যে প্রত্যক্ষ আছে সেটা, তার মানে 3 ধরনের প্রত্যক্ষ খরচ
আমরা অ্যাড করার পরে আমরা কি পাচ্ছি, প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। আমরা কি পাচ্ছি, আমরা পেয়ে গেলাম অন্যান্য প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ কাঁচামাল, এই তিনটা যোগ করার পরে পেয়ে যাচ্ছি আমরা মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে যখন আমরা কারখানা উপরিব্যয়টা যোগ করব, কারখানা উপরিব্যয়টা যোগ করব, তখনই আমরা পাবো উৎপাদন ব্যয়। তখনই আমরা পেয়ে যাবো হচ্ছে উৎপাদন ব্যয়। এই যে কারখানার উৎপাদন ব্যয়, কারখানার উৎপাদন ব্যয়। এখন কথা হচ্ছে এই উপরিব্যয়ের ভিতরে কি কি আসে, আগে স্লাইডে যদি যাই তাহলে এই উপরিব্যয়ে কি কি আসে। এই উপরিব্যয়ে আসে যত পরোক্ষগুলা, যত আপনি পরোক্ষ কাঁচামাল, ঠিক আছে, এখানে আপনি যখন এই পরোক্ষ আপনি কাঁচামাল, ঠিক আছে, পরোক্ষ শ্রম এবং পরোক্ষ খরচ এই তিনটা যখন আবার যোগ করবেন তখন আপনি পেয়ে যাবেন এই কারখানার উপরিব্যয় বা ফ্যাক্টরি ওভারহেড কস্ট। এই তিনটা আপনি যখন প্রত্যক্ষগুলো ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্স যখন অ্যাড করলেন, আপনি পেয়ে যাচ্ছেন প্রাইম কস্ট। এবং প্রাইম কস্টের সাথে যখন আপনি যতগুলো পরোক্ষ আছে বা ইনডিরেক্ট আছে, ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট এক্সপেন্স, এগুলো যখন আমি অ্যাড করছি তখন আমি পেয়ে যাচ্ছি ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে, এই ফ্যাক্টরি ওভারহেড এবং প্রাইম কস্ট এই দুটো যোগ করার পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয়, ম্যানুফ্যাকচারিং অবলিক প্রোডাকশন অবলিক ফ্যাক্টরি কস্ট। যে আমি ওই বছর বা ওই নির্দিষ্ট সময়ে যতগুলা প্রোডাক্ট প্রডিউস করছি এটার জন্য আমার এক্স্যাক্টলি কস্ট কত হয়েছে সেটা আমি পেয়ে যাব। আচ্ছা, আশা করি এতদূর পর্যন্ত আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই। এরপরে যদি আমরা প্রারম্ভিক চলতি কার্য, ওয়ার্ক ইন প্রসেস, অর্থাৎ কিছু প্রোডাক্ট আমরা বছরের শুরুতে কাজ করা শুরু করেছিলাম যেটা আনফিনিশড প্রোডাক্ট ছিল গত বছরের, এই বছর স্টার্ট করেছি, বাট গত বছর ধরেন আপনার একটা ফার্নিচার টেবিলের উপরটা তৈরি হয়েছে বাট নিচেরটা তৈরি হয়নি, তো এটাকে তো আমরা ফিনিশ গুড বলতে পারি না, এটাকে বলা হয় ওয়ার্ক ইন প্রসেস, চলতি কার্য, চলতেছে, কাজটা এখনো চলতেছে, এটা এখনো শেষ হয়নি। ওই ধরনের কিছু প্রোডাক্ট নিয়ে আপনি আবার এই বছর স্টার্ট করেছেন, দেন আবার এই বছরও কিছু প্রোডাক্ট আপনি শেষ করতে পারেন নাই, এটাকে বলা হচ্ছে সমাপনী চলতি কার্য। এটাকে বাদ দেওয়ার পরে এই দুটো প্লাস মাইনাস করার পরে আমরা যেটা পাই যে উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়, কস্ট অফ প্রোডাকশন বা কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারিং। আমরা আগের বার একটা ম্যাথ করেছিলাম যেখানে আমরা পেয়েছিলাম COGS, কস্ট অফ গুড সোল্ড, যেখানে আমরা বের করেছিলাম কস্ট অফ গুড সোল্ড, আর এখানে আমরা বের করি COGM, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, এখানে আমরা এটা বের করলাম। দেন আমরা এইটার সাথে এইটার মানে হচ্ছে আপনি ওই বছরে উৎপাদনের জন্য আপনার এক্স্যাক্টলি কত টাকা ব্যয় হয়েছে, এটা সেটা বুঝাচ্ছে যে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারিং, যতগুলো প্রোডাক্ট প্রডিউস করছেন, যতগুলো ফিনিশিং গুড প্রডিউস করছেন সেইটার জন্য আপনার কতটুকু টাকা খরচ হয়েছে। এরপরে আসতেছে কি প্রারম্ভিক সমাপ্ত পণ্য, যে এই বছরের শুরুতে আমরা আবার কিছু ফিনিশিং গুড নিয়ে স্টার্ট করেছি যেটা অলরেডি ফ্যাক্টরি উৎপাদন করেছি কিন্তু সেল করতে পারেনি, সে ধরনের প্রোডাক্ট রয়েছে। দেন ওইটা যখন যোগ করলাম তখন আমি পাচ্ছি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, যে আমি এক্স্যাক্টলি কতগুলো পণ্য নিয়ে বসে আছি যেটা আমি বিক্রি করতে পারবো। এরপর ওখান থেকে আমরা মাইনাস করছি ফিনিশিং গুডটা, যেটা আমরা এই বছরে বিক্রি করতে পারিনি। হিসাব করার শেষে দেখলাম যে কিছু প্রোডাক্ট এবছর বিক্রি করতে পারিনি, এটাকে বলা হচ্ছে ফিনিশিং গুড। দেন আমি পাইলাম কস্ট অফ গুড সোল্ড, এই যে আবার দেখেন এই জায়গায় এসে পেয়ে যাচ্ছে যে কস্ট অফ গুড সোল্ড, যে এক্স্যাক্টলি যে প্রোডাক্ট আমরা বিক্রি করছি সেটার ব্যয় কত। এইটা আমরা কিন্তু ওই যে লাস্ট 2 ক্লাস আগে মনে হয় আমরা ওই যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করতে যাচ্ছিলাম, সমাপনী মজুদ, প্রারম্ভিক মজুদ, ওই ম্যাথে কিন্তু এই নামটা আমরা পেয়েছিলাম যে কস্ট অফ গুড সোল্ড। তো সেটা দেখেন এখানেও আছে। এরপরে এই কস্ট অফ গুড সোল্ডের সাথে আমরা যোগ করতেছি বাণিজ্যিক ব্যয়, আমাদের যে যত কমার্শিয়াল এক্সপেন্স আছে সেটাকে আমরা যোগ করছি। এরপরে আমরা এটার সাথে যোগ করছি হচ্ছে মার্কেটিং এক্সপেন্স। দেন এই কমার্শিয়াল এক্সপেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই কমার্শিয়াল এক্সপেন্সের ভিতরে দুইটা পার্ট, একটাকে বলা হচ্ছে অফিস। আচ্ছা, আমি মনে হয় এই জায়গাটা একটু মুছে দিলে ভালো হয় আপনাদের জন্য বুঝতে। আচ্ছা, কমার্শিয়াল যে এক্সপেন্সটা এইটাকে আমরা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অফিস ও অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আর একটা হচ্ছে মার্কেটিং এক্সপেন্স, এই দুই ভাগে ভাগ করা যায়। সো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং মার্কেটিং এক্সপেন্স এই দুটাকে যখন আপনি অ্যাড করবেন তখন আপনি পেয়ে যাচ্ছি কস্ট অফ
সেলস আর টোটাল কস্ট, একদম মানে আমার আর এর বাইরে আবার আর কোনো খরচ নেই, এই দুটোই হচ্ছে ফাইনাল কস্ট। দেন এখান থেকে আপনার মুনাফা বা ক্ষতি, দেন লাস্টে আসতেছে আপনার সেলস ভ্যালু, যে আপনি কত টাকায় সেলস অ্যামাউন্ট বা কত টাকায় এটা আপনি সেল করতে চাচ্ছেন। সো মোটামুটি এটা হচ্ছে আমাদের ম্যাথের একটা স্ট্রাকচার। এখন আমরা কিছু কোশ্চেন সলভ করবো, খুব দ্রুত আমরা কিছু কোশ্চেন সলভ করবো, আপনারা খুব দ্রুত অ্যান্সার করবেন। আপনারা এতক্ষণ যা পড়লেন থিওরি প্লাস ম্যাথ, আমরা সবগুলো একটু অ্যান্সার করবো, খুব দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবেন, ঠিক আছে? একদম কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার করবেন, কারণ অনেকগুলো কোশ্চেন আছে, আমাদের হাতে সময় কম। আমরা প্রথমটা অ্যান্সার করতে চাই যে রূপান্তর খরচের সমষ্টি। মজার বিষয় হচ্ছে এটা আমি পড়াই নাই, ঠিক আছে? রূপান্তর ব্যয়টা এটা আমাদের ইয়াতে ছিলই না, মানে আমাদের স্লাইডে ছিল না, বাট আমি এখন একটু কোশ্চেনটা সলভ করার আগে আপনাকে রূপান্তর ব্যয়টা একটু আগে বুঝাই। ধরেন রূপান্তর ব্যয়টা কেমন, আপনি একটা শার্ট তৈরি করবেন, শার্ট তৈরি করার জন্য আপনার কাপড় দরকার, তাই না? আপনি প্রথমে কি করবেন, 5 গজ কাপড় ধরেন যে 1000 টাকা দিয়ে পারচেস করলেন, এটা হচ্ছে আপনার 5 গজ কাপড় কেনার। এটা আপনি তখন কি করছেন, কাপড় কিনছেন। কাপড় কেনার পর আপনি যখন ফাইনালি এটা যখন আপনার শার্ট তৈরি হয়েছে, শার্টের রূপান্তর হয়েছে, মানে শার্ট আপনি বানাইছেন, তখন দেখা গেলো যে এই শার্টটার টোটাল প্রাইস দেখা যাচ্ছে আপনার প্রায়, আমি ধরে মানে এটা জাস্ট নর্মালি ধরে নিচ্ছি 4000 টাকা। এই 4000 টাকা হচ্ছে আপনার টোটাল কস্ট হয়েছে। দেখেন প্রথমে কাপড় কিনছেন 1000 টাকা, দেন এরপরে আপনি আপনার একজন লেবার মানে দর্জি ছিল যাকে আপনার টাকা দিতে হয়েছে, এরপরে আরও শার্টের বোতাম টোতাম ওভারঅল অনেক কিছু কিনে ফাইনাল প্রাইস হয়েছে আপনার 4000 টাকা। দেখেন প্রথমে ছিল কাপড়, এরপরে কিন্তু এটাকে আপনি আর কাপড় বলতেছেন না, আপনি কি বলতেছেন, শার্ট বলতেছেন। সো আপনি কাপড় কতটুকু পর্যন্ত বলছেন, কাপড় বলছেন প্রাইসটা যখন আমার 1000 ছিল তখন আপনি এটার কাপড় বলছেন, কিন্তু যখন শার্ট হয়ে গেছে তখন এটার প্রাইস আসছে 4000 টাকা। কাপড় থেকে এই শার্টে সে যে গেল, এবং দেখেন এটা প্রাইসেরও গ্যাপ, তাহলে মাঝখানে এমন কিছু একটা হয়েছে যার কারণে কাপড় থেকে সে শার্টে তৈরি হয়ে গেছে। এখন মাঝখানে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকে আমি বলতে চাচ্ছি রূপান্তর। অর্থাৎ কাপড় থেকে এটা শার্টে কনভার্ট বা রূপান্তর হওয়ার জন্য যেই কস্টটা আছে সেটা আমি বের করতে যাচ্ছি। সেটা কত, 1 থেকে 4000, তার মানে এখানে 3000। 3000-এর একটা ঘটনা ঘটছে, এই 3000 ঘটনা ঘটার পরে এটা হয়ে গেছে 4000, এবং কাপড় থেকে এটা হয়ে গেছে শার্ট। এইটাকেই বেসিক্যালি বলা হয় রূপান্তর বা কনভার্সন, ঠিক আছে? আশা করি আমার এই উদাহরণটা আপনারা বুঝছেন যে আগে ছিল কাপড়, এখন হয়ে গেছে শার্ট, কনভার্ট হয়ে গেছে। কাপড় ছিল 1000 টাকা, শার্ট হওয়ার পর এটার প্রাইস হয়ে গেছে 4000 টাকা। তাহলে মাঝখানে যে প্রসেসটা, মাঝখানে যে ঘটনাগুলো, এইটাই আসলে রূপান্তর ব্যয়, তাই না? কাপড় থেকে আমি শার্টে কনভার্ট করছি, এই মাঝখানে কত টাকা লাগছে, মাঝখানে লাগছে এই যে 3000 টাকা, এটি হচ্ছে রূপান্তর ব্যয়, ঠিক আছে? আশা করি কারো কোনো কনফিউশন নাই। তাহলে আমি যদি বলি যে রূপান্তর খরচের সমষ্টি কোনগুলো, দেখেন একমাত্র এই 4000-এ আসার আগে মানে কস্টটা কি ছিল 3000, আর 3000-এর আগে কোন কস্ট ছিল সেটা হচ্ছে 1000। তাহলে দেখেন তো এইখান থেকে কি রূপান্তর শুরু হয়েছে না, এই 1000-এর পরে রূপান্তর শুরু হয়েছে। তার মানে 1000-এর পরে যত ব্যয় আছে, এই 1000-এর পরে যত ব্যয় আছে সবগুলোই হচ্ছে কনভার্সন বা রূপান্তর ব্যয়। এটা অনেকবার ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আসে, আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটির লাস্ট বেশ কয়েক বছর এই রূপান্তর ব্যয়টা বারবারই আসছে। তাহলে রূপান্তর খরচে আমরা বলতে পারি যে এখানে প্রথমটা দেখেন স্থির ও পরিবর্তনশীল ব্যয়, এটা হবে না। কেন হবে না, তার কারণ দেখেন এই যে পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয়ের ভিতরে আবার কি থাকে, পরিবর্তন ব্যয়ের ক্ষেত্রে কাঁচামাল বা হচ্ছে বা র মেটেরিয়ালস, এই জিনিসটা থাকে। এরপর আছে প্রত্যক্ষ মজুরি ও কারখানার উপরি ব্যয়, প্রত্যক্ষ মজুরি ও কারখানার উপরি ব্যয় হতে পারে। এরপরে বলছে কাঁচামাল, এই যে আবার কাঁচামাল আসছে, কাঁচামাল তো আসবে না, কারণ কাঁচামাল তো এই যে 1000-এর ভিতরেই আছে, আমি তো দেখতে পাচ্ছি এই 1000-এর পরে যেই ব্যয়গুলো। এরপরে দেখেন পরেরটাতে আবার কি বলছে, পরেরটাতে শুধু প্রত্যক্ষ মজুরি বলছে এবং পরোক্ষ মজুরি বলছে, শুধুই কি মজুরিটাই আসে, আর কিছু আসে না, আরও প্রত্যক্ষ শ্রম। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতেছি যে বি নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমি জানি না আপনারা ট্রাই করছেন কিনা এটার অ্যান্সার দেওয়ার, বাট এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা হচ্ছে বি, যে প্রত্যক্ষ মজুরি ও কারখানার উপরি ব্যয়। এই আপনি কাঁচামালের পরে যদি এই প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য কারখানার উপরি ব্যয় যদি আপনি অ্যাড করেন, সেক্ষেত্রে একটা ডিফারেন্ট প্রোডাক্ট তৈরি হয়। কাপড় থেকে শার্টে আসতে
কাপড় থেকে শার্টে আসতে মাঝখানে যেই ব্যয়টা, এটি হলো আমার রূপান্তর ব্যয়। ওকে, তাহলে এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানে ডিসক্লোজার বা হচ্ছে অ্যানালাইসিসমেন্ট বা ব্যাখ্যা, আপনারা যে যেটাই বলেন না কেন, এটা আমাদের বইতেই আছে। জয়গুলির বইয়ের প্রত্যেকটা কোশ্চেনের শেষে এই ধরনের আপনার নোট দেওয়া আছে, যাতে আপনারা বুঝতে সুবিধা হয় যে এই কোশ্চেনটা কিভাবে সলভ হয়েছে, কিভাবে কি হয়েছে, এটা এখানে বলা আছে। আচ্ছা, এরপরে যদি আমরা পরের কোশ্চেনটাতে যাই, রূপান্তর ব্যয় বলতে কি বোঝায় দেখেন। এটা আবারও দেখেন যে ডিউতে 2023-24 আসছে, 7-এ আসছে, তারপর হচ্ছে যে এইচএসসি এটাও একটা আসছে। এই কোশ্চেনটা বারবারই আসে যে রূপান্তর ব্যয় বলতে কি বোঝায়। তা আশা করি এবার তো আর আপনাকে আগেরটার মতো করে বুঝাতে হবে না, সো আপনার এটা সবাই পারার কথা। সো আমি অন্য একটা কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এখানে বলছে যে দেখেন কোশ্চেনটা কত জায়গায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, চিটাগাং বিশ্ববিদ্যালয়ে আসছে এবং রিপিট হয়েছে এই কোশ্চেনটা। এটার অ্যান্সার কি বলেন তো? নিচের কোনটি উৎপাদন ব্যয় বা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য? নিচের কোনটি উৎপাদন ব্যয় বা হিসাব কস্ট অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য? এটা অ্যান্সার করেন দেখি ফার্স্ট, খুব দ্রুত এটা অ্যান্সার করেন। আমি আপনাদের অ্যান্সার কিন্তু খুব বেশি এটা দেখতে পাচ্ছি না। যদি আমার লেকচার থেকে আপনারা বুঝে থাকেন বা আগে থেকেও যদি পড়ে থাকেন, অ্যান্সার করেন। নিচের কোনটি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য? ব্যয় সংরক্ষণ, ব্যয় সমন্বয়, ব্যয় হ্রাস, ব্যয় নির্বাহ, আর একটা হচ্ছে ই নাম্বার বলছে ব্যয় নিয়ন্ত্রণ। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার বলেন তো, একটু দ্রুত বলেন। এটার অ্যান্সার কি হবে? আচ্ছা, এটা তো বোঝাই যাচ্ছে, এটা আমরা অলরেডি ফার্স্টের দিকেই পড়েছিলাম যে ব্যয় নিয়ন্ত্রণ, ঠিক আছে। ই জান্নাতুল ফেরদৌস বলেছেন ই, খুবই ভালো কথা, কংগ্রাচুলেশন আপনার সঠিক উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। এটা একটা ম্যাথ, দেখেন এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। এই কোশ্চেনটা খুব দ্রুত সলভ করেন। জান্নাতুল ফেরদৌস, আপনাকে ধন্যবাদ, এবং বাকি যারা আছেন আপনারা এই পরের কোশ্চেনটা ট্রাই করেন। এখন যে কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুত ছিল 1000 একক, সমাপনী 800 একক, বিক্রয় বা 6200 একক। যদি উৎপাদন ব্যয় 30,000 টাকা হয়, তবে উৎপাদিত পণ্য কত টাকায় একক প্রতি মূল্য কত? এটা একটু দেখি এই ম্যাথটা কিভাবে সলভ করতে হবে। আমার শুরুতে কতটুকু ছিল? শুরুতে ছিল আমার 1000, ঠিক আছে। এরপরে আমার সমাপনী মজুত, অর্থাৎ আমি কাজ করতে পারিনি, ঠিক আছে, মানে আমি সেল করতে পারিনি, দেখেন 800, বাট আমি তারপরে বিক্রি করছি কত? সেল করছি হচ্ছে 6200, আর বিক্রি করতে পারিনি কত? 800। তাহলে আমি টোটাল আমার অ্যাভেলেবল কত ছিল? টোটাল অ্যাভেলেবল ছিল আমার 7000। এর মধ্যে এই 7000-এর মধ্যে আমি প্রারম্ভিক আমার শুরুতে, ব্যবসার শুরুতে আমার প্রোডাক্ট কত ছিল? 1000। তাহলে দেখেন আমি সারা বছরে এক্স্যাক্টলি আমি আসলে এই 6000 প্রোডাক্ট প্রডিউস করছি। 6000 প্রোডাক্ট কিন্তু আমি প্রডিউস করছি। তো এই 6000 প্রোডাক্ট প্রডিউস করতে গিয়ে আমার টোটাল ব্যয় হয়েছে কত? টোটাল ব্যয় হয়েছে 30,000 টাকা। তাহলে পার ইউনিট যদি বের করি, খুব সহজেই 30,000-কে 6000 দিয়ে ভাগ দিলে আমরা আয়তে এটা পেয়ে যাচ্ছি যে 5 টাকা। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে? 5। ম্যাথ তো তাই এটা করে দিলাম। সো দেখেন এখানে সেই ক্যালকুলেশনটা বইয়ে সুন্দর করে এই যে সলভের ভিতরে দেখায় দেওয়া আছে যে কিভাবে এটার অ্যান্সার 5 হয়েছে। মোট উৎপাদন ব্যয় 30,000 এবং উৎপাদন একক হচ্ছে 6000, দেন আপনার এটা ডিভাইড করলে পেয়ে যাচ্ছি 5000। ওকে, এরপরে পরের কোশ্চেনটা চলে যায় মুখ্য ব্যয়ের মিশ্রণ। এখানে বলছে মুখ্য ব্যয়ের মিশ্রণ। দেখেন আমি অলরেডি অনেকবারে বলেছি যে মুখ্য ব্যয় বা প্রধান ব্যয় বা প্রাইম কস্ট, এইটাতে কোন কোন জিনিসগুলো থাকে। দেখেন এই
এমসিকিউতে যদি থাকে, মানে অপশনগুলোতে যেটা আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে সেটা অ্যান্সারটা বলেন। দেখেন এই কোশ্চেনটা অনেকবারই অনেক ইউনিভার্সিটিতেই আসছে, ঢাকা ইউনিভার্সিটি সহ অনেক ইউনিভার্সিটি এই কোশ্চেনটা আসছে। তাহলে বলেন মুখ্য ব্যয়ের মিশ্রণটা কি কি, মুখ্য ব্যয়তে কি কি থাকতে পারে? আমরা দেখছি যে কারখানায় সব মানে যেই ব্যয়টাতে সবগুলো প্রত্যক্ষ জিনিসগুলো থাকে, প্রত্যক্ষ মানে ডিরেক্ট যেই জিনিসগুলো থাকে সেটাকে আমরা তখন বলতেছি মুখ্য ব্যয়। যেমন কি দেখেন এখানে কাঁচামাল আছে, প্রত্যক্ষ কাঁচামাল আছে হতে পারে, বাট কারখানার এই যে উপরি ব্যয় আছে, উপরি ব্যয় মানে কি ইনডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট র মেটেরিয়ালস ঢুকে গেছে। তারপরে যে পরেরটা বলছে মজুরি, কাঁচামাল নাই, তার মানে এখানে এটাও হবে না। এরপরে দেখেন পরেরটা কি বলছে, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং প্রত্যক্ষ খরচ সব ডিরেক্টগুলো নিয়ে আসছে, সব ডিরেক্টগুলো এখানে নিয়ে আসছে। নিচেরটাতে কাঁচামাল আছে, প্রত্যক্ষ মজুরি আছে এবং এই যে উপরি খরচ, এখানে আবার সব পরোক্ষ খরচ, পরোক্ষ কাঁচামাল এই জিনিসগুলো ঢুকে গেছে, যা এখন এটার অ্যান্সার হচ্ছে সি। সো দেখেন আমরা যদি আগে আমাদের থিওরিটা পড়ি সেক্ষেত্রে আমাদের ম্যাথ এবং এমসিকিউ দুটোই খুব ইজিলি সলভ হয়ে যায়। এখানে হচ্ছে আপনার নোটটা দেওয়া আছে যে কেন এটার অ্যান্সার হলো সি। এরপরে কোশ্চেনে যাই, বলছেন কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান নয়? উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় বলতে এমন একটা ব্যয় আছে যেই ব্যয়টা এই উৎপাদনের সাথে জড়িত নয়, এমন একটা উৎপাদন আপনার ব্যয় আপনাকে বের করতে বলছে, ঠিক আছে? এটাও দেখেন রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং, জগন্নাথ এই ইউনিভার্সিটিগুলোতে এই কোশ্চেনটা আসছিল। এমন একটা ব্যয় আছে যেই ব্যয়টা আমার উৎপাদনের সাথে জড়িত নয়। প্রথমটা কি কাঁচামাল, অবশ্যই লাগবে, এটা জড়িত আছে, তার মানে এটা অ্যান্সার হবে না। এবার বলছে পরোক্ষ কাঁচামাল, এটাও হবে না কারণ এটাও তো উৎপাদনের সাথে থাকে। এবার বলছে পণ্য বিতরণে নিয়োজিত মোটরযানের অবচয়, আমরা আসতেছি এটাতে পরে আসতেছি। এরপরে আছে প্রত্যক্ষ মজুরি, এটাও তো অবশ্যই লাগবে, এটা ছাড়া তো ইম্পসিবল। এরপরে আছে মেশিন অপারেটরের বেতন, মেশিন যিনি অপারেট করছেন তাকে সে তো ডিরেক্ট লেবার না। কিন্তু দেখেন এই যে বলছে পণ্য বিতরণ, এটা কি তাহলে প্রোডাকশন নাকি সেলস? এটা ডিস্ট্রিবিউশনের কাজে লাগছে না, ডিস্ট্রিবিউটরের কাজে লাগছে, এটা হচ্ছে সেলসের একটা পার্ট। সো এই খরচটা, এই যে মোটর সেলসের জন্য যে মোটরযানটা এবং সেটার যে ডিপ্রিসিয়েশন, সেটার যে অবচয়, এইটা কিন্তু আমার সরাসরি উৎপাদনের সাথে জড়িত না। এটা হচ্ছে ওই যে বললাম না ক্লাসিফিকেশন অফ কস্টে কি যখন আমরা দেখলাম বিক্রয় বা যে বিপণন খরচ, এই অবচয়টা ওখানে চলে যাবে। তাহলে এটা যে অ্যান্সারটা যে উৎপাদন ব্যয়ের উপাদান নয়, তাহলে অ্যান্সারটা আই থিঙ্ক সি হবে। তারপর আমরা সঠিক অ্যান্সারটা দিয়ে নিই, এই যে সি, সঠিক অ্যান্সার হচ্ছে সি। এবং কেন সি এটার একটু ছোট্ট নোট আপনাদের জন্য এখানে দেওয়া আছে। পরের কোশ্চেনটায় যাই। আচ্ছা এখানে একটা অ্যাড দিছে যে ব্যবসায় শিক্ষা সেট, এটা হচ্ছে মোটামুটি জয়গুলোর অনেকগুলো বই আছে। আচ্ছা আমি জানি যে এগুলো মোটামুটি সবই আপনাদের নেওয়া হয়ে গেছে। এই যে এই জিনিসটার কথা আমি বারবার বলছিলাম, এখন শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এই কোশ্চেন ব্যাংক এবং মডেল টেস্ট এটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই দরকার। এখন আগে যদি এগুলো নিয়ে থাকেন তাহলে ওই মডেল টেস্টটা একটু আপনারা কালেক্ট করে নিন। এখন যে সময়টুকু আছে জাস্ট পুরো সিলেবাস প্রত্যেকটা সাবজেক্টের ধরে 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 বাসায় বসে বসে এগুলো প্র্যাকটিস করা। আরেকটা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনটা দেখি বলা হচ্ছে আমরা লাস্টের লাইনটা করে পড়বো। আগে যে কোনো কোশ্চেন সলভ করার জন্য আগে আমরা লাস্টের লাইনটা পড়বো। তো লাস্টের লাইনটা কি বলছে যে কোম্পানিটি কারখানার উপরি ব্যয় ফ্যাক্টরি ওভারহেড হিসাবে কত টাকা উপাদানে চার্জ করছে। এই যে ফ্যাক্টরি ওভারহেড, এই কথাটা সবসময় মাথায় রাখবেন। ফ্যাক্টরি ওভারহেড মানে হচ্ছে পরোক্ষগুলা, মুখ্য খরচ বা মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট মানে হচ্ছে সব ডিরেক্টগুলা। আর যখনই ফ্যাক্টরি ওভারহেডের কথা আসবে তখন হচ্ছে সব পরোক্ষগুলো এখানে অ্যাড হবে। তাহলে আসেন আমি এখানে কোথায় কোথায় পরোক্ষগুলো আছে সেটা আমরা যোগ করার চেষ্টা করব। প্রথমে বলছে একটি কোম্পানির একটি হিসাবকালে 6 লক্ষ টাকার মূল্যের মালামাল ক্রয় করে এবং যার মধ্যে 4 লক্ষ টাকা প্রত্যক্ষ কাঁচামাল, তার মানে এটা আসবে না, আছে এবং 50,000 টাকার মালামাল পরোক্ষ মালামাল আছে উৎপাদনে। তার মানে এই 50,000 আমাদের এই ম্যাপটার জন্য ইম্পর্টেন্ট। এরপরে বলছে কোম্পানি 3 লক্ষ টাকার প্রত্যক্ষ মজুরি, এটা আসবে না। কারখানার ব্যবস্থাপকের বেতন, এটাও আসবে না। বিক্রয় ব্যবস্থাপকের বেতন 20,000 টাকা, এটা তো একদম আউট অফ সিলেবাস। বিক্রয় ব্যবস্থাপক মানে তো এটা উৎপাদনের সাথে জড়িত না। এরপরে বলছে কারখানার অন্যান্য কারখানা খরচ 40,000 টাকা। আচ্ছা কারখানা ব্যবস্থাপকের বেতন
এই যে ব্যবস্থা, এটা তো ইনডিরেক্ট কস্ট না, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট দেখেন যে কারখানা, ঠিক আছে, কারখানার ব্যবস্থাপক, যিনি ব্যবস্থাপক আছেন, যিনি ম্যানেজার আছেন, উনি কারখানা, উনি অ্যাডমিনিস্ট্রেটিভ না, সো ওনার স্যালারিটা আমাদের ইনডিরেক্ট লেবারের ভিতরে আসে। এরপরে আছে কি, এরপরে হচ্ছে ওই কারখানার অন্যান্য খরচ 40,000 টাকা অবিচ্ছেদি সহ মোট কত টাকা, মোট 2,50,000 টাকা যদি হয়, তাহলে কোম্পানিটার উপরি ব্যয় কত। দেখেন কোশ্চেন অনেক বড়, বাট আমরা কিন্তু তিনটা জিনিস ফাইন্ড আউট করে ফেলছি। একটা হচ্ছে 2.5 লাখ, এটা আমাদের ইম্পর্টেন্ট, 50,000 ইম্পর্টেন্ট, এবং এই 50,000 ইম্পর্টেন্ট। তিনটা যোগ করলে আই থিঙ্ক 3,50,000 হয়। অ্যান্সার হচ্ছে এ। তারপর অ্যান্সারটা দেখি। হ্যাঁ, এই যে দেখেন কারখানার উপরি ব্যয় যেই জিনিসগুলো যোগ করতে হয় সেটা এখানে বলে দিয়েছে যে কোন কোনগুলো আমি নেওয়ার পরে এই কারখানার উপরি ব্যয়টা আসবে, ঠিক আছে। পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম এবং অন্যান্য পরোক্ষ খরচ। এখানে কারখানার উপরি ব্যয় হলো পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ যে কারখানার ব্যবস্থাপকের বেতন এবং অন্যান্য কারখানার খরচ, সবগুলো মিলে হচ্ছে 2.5 লক্ষ টাকা। এরপর একটা কোশ্চেন আছে যে কোন ধরনের মজুতে মজুরি অন্তর্ভুক্ত বলে হয় না মনে করা হয়। দেখেন কোন ধরনের মজুরি খরচ অন্তর্ভুক্ত বলে মনে করা হয় না, এটা একটা অন্য ইউনিভার্সিটির কোশ্চেন, জগন্নাথ ইউনিভার্সিটির কোশ্চেন 2009-10 আসছিল। বলা হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়াজাত পণ্য এবং কাঁচামাল মজুদ, এবং আরেকটাকে বলা হচ্ছে প্রক্রিয়াজাত পণ্য মজুদে। কোশ্চেনটা আবার একটু ভালো করে পড়ি, আমি মনে হয় আমি নিজে একটু ভুল করছি। বলা হচ্ছে কোন ধরনের মজুদে মজুরি খরচ অন্তর্ভুক্ত বলে মনে করা হয়, ঠিক আছে। মনে করা হয় যে এমন একটা কস্ট আছে, মানে এমন একটা ইনভেন্টরি আছে যে এখানে আমার মজুরিটা ইনক্লুডেড থাকবে এই ধরনের কস্টে। তার মানে সম্পূর্ণ যে প্রক্রিয়াজাত, এখানে অবশ্যই লেবার থাকে, লেবার ছাড়া তো ওই প্রোডাক্টটা তৈরি হয় না। এরপর আছে বলা হচ্ছে কাঁচামাল মজুদ। এখন কাঁচামাল তো আপনি এটার উপরে তো আর কাজ করেননি, এখন এটা তো জাস্ট নিয়ে আসছেন, একজনের কাছ থেকে কিনে আসছেন। যিনি কাঁচামাল প্রস্তুত করছে, করে আপনার কাছে বিক্রি করছে, তার লেবার আছে, কিন্তু আপনার নিজের কোনো লেবার নেই। আপনি কাপড় কিনে আনছেন, কাপড় বানাতে তো আপনার লেবার লাগেনি, কাপড় কিনে আনছেন, এরপর কাপড় কেটে আপনি শার্ট তৈরি করছেন, তখন আপনার লেবারটা অ্যাড হয়েছে। তার মানে এই জায়গাতে কিন্তু আপনার লেবার নাই। তারপর হচ্ছে প্রক্রিয়াজাত, ওই যে ওয়ার্কিং প্রসেস, যে এটা কাজের ভিতরে চলতেছে, আপনার যিনি লেবার আছে বা যিনি শ্রমিক আছেন উনি অল্প কাজ করছে, বাকিটা কাজ এখন শেষ করতে পারেনি, তার মানে এইখানের ভিতরে লেবার আছে। তার মানে আমরা দেখতেছি কোশ্চেন নাম্বার অপশন এ এবং অপশন সি এই দুটোতেই হচ্ছে লেবার আছে এবং বিতে হচ্ছে লেবার নাই। তো যদি কোশ্চেনটা হয়তো যে কোন ধরনের মজুদে মজুরি খরচ অন্তর্ভুক্ত নাই, তখন আমরা অ্যান্সার করতাম মজুদ কাঁচামাল। আর আমার মনে হচ্ছে এখন অ্যান্সার দুইটাই হবে, এবং দেখুন ডি নাম্বার অপশন বলেও দেওয়া আছে, এ অ্যান্ড সি দুটোতেই হচ্ছে এই অ্যান্সারটা যাবে। সেক্ষেত্রে আমাদের কোশ্চেন অ্যান্সার ঠিক আছে ডি, এ এবং সি। আচ্ছা, পরেরটাতে যাই। বলা হচ্ছে নিম্নের কোন দফাটি উৎপাদন উপরি খরচের অন্তর্ভুক্ত নয়। এটা জাহাঙ্গীরনগরের জগন্নাথ ইউনিভার্সিটির কোশ্চেন, যে নিম্নের কোন দফাটি উৎপাদন উপরি খরচের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ উৎপাদনের সাথে জড়িত নয়, ঠিক আছে। দেখেন বলছে হচ্ছে বিক্রয় ব্যবস্থাপকের বেতন, এটা তো মনে হচ্ছে শুরুতেই মনে হচ্ছে এটা একটা ঝামেলা, এটাই অ্যান্সার হইতে পারে। কারখানার ব্যবস্থাপকের বেতন, এটা অবশ্যই অন্তর্ভুক্ত। কারখানার মেরামতকারী মজুরি, এটাও অন্তর্ভুক্ত। দ্রব্য পরিদর্শকের বেতন, হ্যাঁ, দ্রব্য যদি না দেখে তাহলে কি মানে কোয়ালিটি যদি না দেখে তাহলে কি ওই প্রোডাক্টের নিশ্চয়তা দেওয়া যায় যে প্রোডাক্টটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। তার মানে এটা অন্তর্ভুক্ত। তার মানে যেটা নয় সেটা হচ্ছে বিক্রয় ব্যবস্থাপকের বেতন কারখানার উৎপাদনের সাথে জড়িত নয়, এটা হচ্ছে একটা ওই মার্কেটিং কস্ট। পরের কোশ্চেনটা যাই। আবারও সেম একই কোশ্চেন, একটা ধরনের কোশ্চেন আসছে যে নিচের কোনটি কারখানার উপরি ব্যয় নয়, ঠিক আছে, কারখানার উপরি ব্যয় নয়। দেখেন তো এটা কোনটা হইতে পারে, কারখানার ভাড়া, পরোক্ষ কাঁচামাল, সুপারভাইজারের বেতন এবং বহি পরিবহন, ঠিক আছে। তো এই দেখেন যে বহি পরিবহন, বিক্রয় পরিবহন, এটি হওয়ার কথা না, কারণ এইটা তো আপনার কারখানার সাথে আসতেছে না, কারখানার কোনো ভাড়ার সাথে আসতেছে না। তাহলে এটার অ্যান্সারটা দেখে নেই, এই যে বহি পরিবহন ডি। এই বহি পরিবহন এটা হচ্ছে, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা তৈরি করছেন
এখন এটা বিক্রি করার পরে ওই বিক্রয় যিনি আপনার কাছে পারচেস করছে তাকে নিয়ে যাওয়া এটা দিয়ে দেওয়া। তো ওই যে তাকে নিয়ে দিয়ে আসলেন ডেলিভারি চার্জ, সো এই ডেলিভারি ব্যয়টা এটা উৎপাদনের সাথে বা কারখানার উৎপাদনের ব্যয়ের সাথে জড়িত নয়। এরপরে আরেকটা ম্যাথের কথা বলা হচ্ছে একটি, দেখেন এই কোশ্চেনগুলো একটু ঘুরে পেঁচায়, এই উৎপাদন যে ব্যয়টা কস্ট অ্যাকাউন্টিং, এখান থেকে কিছু কোশ্চেন ম্যাথ আসে একটু ঘুরে পেঁচায় আসে। দেখেন কিভাবে আসছে, বলা হচ্ছে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মুখ্য ব্যয়ের প্রত্যক্ষ কাঁচামালের 3 গুণ, কাঁচামালের 3 গুণ এবং কাঁচামালের ব্যয় যদি 1100 টাকা হয় তাহলে প্রত্যক্ষ মজুরি কত? ঠিক আছে, খুবই ভালো কথা। সে প্রথমত বলছে যে আপনাকে আমি কি জানি, আমার এখানে দেখেন আমি যদি কাঁচামাল, প্রথমে আমার কি লাগে, কাঁচামাল লাগে, সেই কাঁচামালের ব্যয়টা দিছে 1100 টাকা। এরপরে বলছে প্রত্যক্ষ মজুরি, আমাদের কি লাগে, প্রত্যক্ষ মজুরি লাগে। এই প্রত্যক্ষ মজুরি কিন্তু সে দেয় নাই, এটাই ইকুয়ালস টু হোয়াট, এটাই বের করতে বলছে। এরপরে বলছে মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়টা দিয়ে রাখছে। কোশ্চেন দেখেন কত ইজি, বাট প্রথমত দেখলাম মনে অনেক কঠিন। এটা মুখ্য ব্যয় হবে, মূল্য না। মুখ্য ব্যয় দিয়ে রাখছে আবার কাঁচামালের 3 গুণ। তো কাঁচামালের 3 গুণ কত, এইটার 3 গুণ কত, 3 11 33, এটা হবে না 3300 টাকা। তাহলে এইটা যদি এইটা হয় আর এটা যদি 1100, তাহলে মাঝখানেরটা কত, মাঝখানেরটা হচ্ছে দেখেন কত নাম্বার, আপনি যদি এখানে 2000 যোগ করেন তাহলে হচ্ছে কিন্তু এটা হবে বি, যে 2200 যদি যোগ করেন তাহলে হচ্ছে 3300। দেখে আমরা সঠিক উত্তরটা কত, দেখেন 2200। মুখ্য ব্যয় এটার 3 গুণ 3300, তাহলে 3300 থেকে যদি আমি কাঁচামালটা বের দিই তাহলে আমি আমার লেবারটা পেয়ে যাব। তো মোটামুটি এই ছিল আজকে আমাদের লেকচারটা। আশা করি এই ঘন্টাখানেকের ভিতরেই, এই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে যতটুকু দেয়া যায় তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করছি। আমি জানি না আপনারা নিজেরা কতটুকু নিতে পারছেন, খুব বেশি কঠিন করে পড়াইনি, আমিও জানি আপনারাও নিতে পারছেন। সো এই নেওয়াটা এক্সাম পর্যন্ত কন্টিনিউয়াস রাখেন। সহায়ক হিসাবে এই ধরনের পড়াগুলো সহায়ক হিসাবে নেওয়ার জন্য আপনাদের কাছে যে লেকচার শিট বা যে বইটা আছে এগুলো একটু এই সময়ের ভিতরে দেখেন, ইনশাল্লাহ কাজে দেবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে আগামী নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।